ডিয়ার অল, আমি ডক্টর আফজালুর রহমান, ফর্মাল ডাইরেক্টর অফ দ্য এনআইসিবিডি। আপনাদের সকলকে আজকের পডকাস্ট মিটিংয়ে আপনি আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পডকাস্ট মিটিংয়ে ডিসকাশনে উপস্থিত হয়েছেন প্রফেসর আতার আলী। উনি একজন ইলেকট্রোফিজিওলজিস্ট, উনি সিনিয়র কনসালটেন্ট এভার কেয়ার হসপিটালে কর্মরত আছেন। আপনাকে ধন্যবাদ আসার জন্য। আজকে আমরা পডকাস্ট মিটিং খুব ইনফর্মালি আপনার সাথে কথা বলবো ইলেকট্রোফিজিওলজি। ইলেকট্রোফিজিওলজি টার্মটা কিন্তু একটু কমপ্লিকেটেড, অনেক মানুষ বুঝে না। ইন্টারভেনশন বা এনজিওপ্লাস্টি স্টেন্টিং যেমন বুঝে, ইলেকট্রোফিজিওলজি মানুষজন বোঝে না। তো আমাদের মানুষজন বোঝাতে হবে। এবং আপনি হলেন পাইনিয়ার অফ ইলেকট্রোফিজিওলজি ইন বাংলাদেশ, এবং আপনার প্রচুর অভিজ্ঞতা আছে, প্রচুর আপনার পেশেন্ট আছে। আপনি ইলেকট্রোফিজিওলজি সম্বন্ধে সাধারণ মানুষের জন্য কিছু বলেন, যে সাধারণ বুঝতে পারে যে ইলেকট্রোফিজিওলজিটা কী। ইলেকট্রোফিজিওলজি সাধারণত করা হয় যেটা হলো, আমি যেটা বুঝি, হৃদয়ের স্পন্দন যদি ইরেগুলারিটিস হয়ে যায় তার নির্ণয় করা এবং তার চিকিৎসা করা। এখন আপনার মুখ থেকে শুনতে চাই আমরা ইলেকট্রোফিজিওলজি জিনিসটা কী, খুব সংক্ষেপে সাধারণ মানুষের জন্য। রিয়েলি আসলে যেটা আপনার অবজারভেশন, ইট ইজ ভেরি ট্রু। শুধু সাধারণ মানুষ না, আমাদের মানে ডাক্তার, এমনকি যারা বিশেষজ্ঞ পর্যন্ত ডাক্তার, যারা ইলেকট্রোফিজিওলজি সাবজেক্টের সম্পর্কে কিন্তু যার যেটা ফিল্ড আর কি, যেমন আমি ধরেন যে গাইনির অনেকগুলো বিষয় বুঝি না, তো সেরকম ইলেকট্রোফিজিওলজি, কার্ডিওলজির এরকম একটা বিষয় যে আমাদের মানে ডাক্তারদের ভিতরেও এই সাবজেক্টটা কিন্তু অনেকের কাছে ক্লিয়ার না। ইলেকট্রোফিজিওলজি এইটুকুনি জানে, কিন্তু আমরা কি করি, কি কি চিকিৎসা দেই, এর আওতায় কি কি পড়ে, অনেকের ভিতরে এমনকি আপনি শুনলে অবাক হবেন যে আমাদের অনেক মেডিসিনের যারা প্র্যাকটিস করে, ইন্টার্নিস্ট, তাদের এটা দরকার পড়ে না। ওরা শুধু জানে যে অমুক লোক এই হার্টবিট বা হৃদম নিয়ে কাজ করে, এইটুকুনি জানে, কিন্তু এই সাবজেক্টের সম্পর্কে ওরকম কিন্তু কনসেপ্ট নেই। তা আমি এটা আমার মনে হয় যে বোঝানোর জন্য একটু বলি যে হার্ট কিন্তু রিয়েলি মানে এটা গড গিফটেড এই একটা অর্গান, যেটা দিয়ে কিন্তু মানুষের মানে জীবন শুরু, এবং এটা দিয়ে কিন্তু শেষ। দিস ইজ দ্য ফার্স্ট অর্গান টু স্টার্ট অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট অর্গান টু স্টপ। এখান থেকে কিন্তু তো এইটাই তো হার্ট কিন্তু এরকমই একটা অর্গান, এবং হার্ট কিন্তু রিয়েলি একটা জেনারেটর বলতে পারেন। হার্ট কিন্তু মানে ইলেকট্রিসিটি তৈরি করে। শুধু তাই না, হার্ট হচ্ছে একটা অটোমেটিক জেনারেটর। রিয়েলি আপনি চিন্তাই করতে পারেন না যে ফুয়েল ছাড়া বিদ্যুৎ তৈরি, চিন্তা করতে পারেন আপনি না, কিন্তু এটা তো জন্মের পর থেকে চলছে এবং এর কোনো রেস্ট নাই। না, এটা কিন্তু এটাই চিন্তার বিষয়। কিন্তু মানে আপনি যদি এর গভীরে ঢোকেন না, অবাক হয়ে যাবেন। হার্ট কিন্তু নিজস্ব ইলেকট্রিসিটি নিজেই তৈরি করতে পারে। এর ভিতরে এরকম একটা মেকানিজম আছে যেখান থেকে হার্ট কিন্তু নিজে এই জন্য এটাকে বলা হয় যে অটোমেটিক। হার্ট কে চালায়? হার্ট তো নিজেই চলছে, কেউ তো চালায় না। আমার ভিতরে যে হার্ট চলছে আমি জানি না। তো এটা কিন্তু অটোমেটিক। এই যে অটোমেটিসিটি হচ্ছে এর একটা স্পেশাল প্রপার্টিস বা ক্যাপাসিটি। হার্ট নিজস্ব বিট নিজেই তৈরি করে। তো হার্ট হচ্ছে একটা ইলেকট্রিক্যাল অর্গান। এর যে বিদ্যুৎ তৈরির যে ক্যাপাসিটি, সেটা আমরা মিলিভোল্টে মানে মেজার করতে পারি, কয়েক মিলিভোল্টে। এই ইলেকট্রিসিটি কোথা থেকে তৈরি হয়, কোন রাস্তা দিয়ে যায়, কোথায় গিয়ে শেষ হয়, এর কিন্তু একেবারে ডিফাইন্ড একটা প্রোগ্রাম করা আছে। একবার ইলেকট্রিসিটি তৈরি হলে এটাকে আমরা পালস বলি আর কি, ইম্পালস বা পালস। এবং এটা কিন্তু মানুষজন জানে। আমাদের দেখবেন যে এইটা মানুষ কিন্তু একদম, আমার মতে যখন মানুষের রোগ সম্পর্কে আইডিয়া হয়েছে, মানুষ কিন্তু এই নাড়ি ধরা, যে মানুষটা বেঁচে আছে কিনা দেখি, প্রথমে কিন্তু হাতে পালসে, মানে এটা দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করে যে লোকটা বেঁচে আছে। সাধারণ মানুষ কিন্তু বোঝে, এই যে নাড়ি ধরলো না, এটাই কিন্তু পালস। আচ্ছা, তার মানে একজন মানুষের সাধারণ পালস কত থাকা উচিত? একজন 60 to 90 or 100? এটা বয়স্ক মানুষের, এটা কিন্তু মানে হয় যে বয়স ভেদে এটা কম বেশি হতে পারে, কিন্তু সাধারণত হ্যাঁ মানে নরমালি এটা কিন্তু 60 to 100। তাহলে আমরা বলতে পারি যে নর্মাল পালস রেট 60 to 100, রাইট। এটা একটা আমরা বলতে পারি যে। এখন এর কিছু ব্যতিক্রম হইতেই পারে, যেমন বাচ্চা বয়সে পালস রেট বেশি থাকতে পারে, প্রেগনেন্ট লেডির ব্লাড পালস রেট বেশি থাকতে পারে, অন্য কন্ডিশনে কিছু কন্ডিশনে সেখানে পালস রেট বেশি থাকতেই পারে। কিন্তু কিছু ক্ষেত্রে পালস কম পাওয়া যায়, অনেক কম পাওয়া যায়, যেটাকে ব্রেডিকার্ডিয়া বলা হয়। আবার কিছু অসুখ আছে যেগুলো পালস রেটটা বেড়ে যায়, যেগুলো টেইকার্ডিয়া বলা হয়। সো কী কী অসুখ, ব্রেডিকার্ডের জন্য কী কী অসুখ হয় এবং যার চিকিৎসাটা কী, এটা আমরা জানতে চাচ্ছি। তার আগে আমার মনে হয় যে এই বিষয়টা আর একটু ক্লিয়ার করি স্যার। সেটা হচ্ছে যে মানে এই যে বললাম না যে হার্ট একটা অটোমেটিক অর্গান, অটোমেটিক ইলেকট্রিক্যাল অর্গান, যে নিজে তৈরি করতে পারে।
এই যে তৈরি যে করে সেটা কিন্তু কন্টিনিউয়াস না, রিদমিক ওয়েতে তৈরি করে, একটা রিদমের মাধ্যমে তৈরি করে, ছন্দের মাধ্যমে একটা ছন্দ, হার্টের একটা ইউনিক ছন্দ আছে এটার সাথে, মানে আনবিলিভেবল। এটা আপনি কিন্তু ন্যাচারাল, দিস ইজ ন্যাচারাল, গড গিফটেড, এবং এটা কিন্তু ন্যাচারালি ডিটারমাইন্ড প্রোগ্রাম। এটা যেমন ধরেন যে আপনি একটা ছন্দ পেলেন নিশ্চয়ই, যে একটা শব্দ হচ্ছে, দেখেন যে এখানে কি হলো, মানে অরিজিনালি যে আমি সাউন্ডটা তৈরি করলাম তার সাথে কিন্তু এটা মিললো না, অ্যাবনরমাল, এটা অ্যাবনরমাল। এই যে একটা রিদমিক আকার হলো তবলা বাজার মতো, এইটা কিন্তু হার্টের একটা রিদমিক ছন্দ। তো এইটাই কিন্তু হচ্ছে যে নর্মাল। মানুষজন কিন্তু বুঝে, যার এই সম্পর্কে কোনো ধারণা নেই সেও কিন্তু বুঝে যে পালসটা কি নর্মাল না অ্যাবনর্মাল। তো এর ব্যতিক্রম হলেই কিন্তু সেটা হচ্ছে, আপনি যেটা মানে মিন করতে চাচ্ছেন, ব্যতিক্রম হলেই কিন্তু সেটা অস্বাভাবিক। এই ব্যতিক্রম কীভাবে হতে পারে, আপনি যেটা শুনতে জানতে যে নর্মাল, এই যে মানে প্রতি মিনিটে কতবার দেয়, 60 to 100। 60 to 100। তো রেট কম বেশি হতে পারে। রেট যদি বেড়ে যায়, আমরা কিন্তু এটাকে বলি ট্যাকিকার্ডিয়া। অনেকজন মানুষ বুঝে কিন্তু ট্যাকিকার্ডিয়া। আমাদের তো এখন ইদানিং এই গুগল ইউজে আমাদের বিশেষ করে যারা নিউয়ার জেনারেশন, এরা কিন্তু খুবই ভালো বুঝে ট্যাকিকার্ডিয়া। তো ট্যাকিকার্ডিয়া বুঝে যে হার্টের যদি বেশি হয়ে যায়, হার্টের যদি কমে যায়, এটাকে ব্রেডিকার্ডিয়া বলে। অবাক ব্যাপার, ইদানিং এই যে করোনার পর থেকে মানুষজন কিন্তু পালস, এই যে দেখে না, হ্যাঁ পালস অক্সিমিটার, এটা কিন্তু প্রায়, এবং অনেকের কিন্তু ঘড়িতে আছে, খুবই কনসাস। যখনই দেখা যায় হার্ট রেট মানে 120-30 হয়ে গেছে, আমাকে ফোন করে, স্যার আমার পালস রেট তো বেড়ে গেছে। আর কমে গেলে তো অস্থির হয়ে যায়, স্যার আমার পালস রেট আর কিছুতেই পারছে না। তা বলছি যে এটা মানুষজন কিন্তু বুঝে, মানুষজন কিন্তু এখন এই ডিজিটাল যুগে গুগলের মাধ্যমে পালস অক্সিমিটার, এমনকি ঘড়িতে এটা কনস্ট্যান্ট হয়। তো এই যে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে বেড়ে গেলে কি হয়, কমে গেলে কি হয়, না, এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, মানুষ প্যানিক হয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য মানুষকে প্যানিক না করা। যেমন হলো কি, বডির সার্কুলেশন মেনটেন করতে হলে পালস রেট 40 কিন্তু ইজ গুড এনাফ। কাজে আপনার একটা পালসের যদি 60 থেকে 50 নামে, তখনই মানুষ প্যানিক হয়ে যায়। কিন্তু মানুষের তো প্যানিক হওয়ার কোনো কারণ নাই। যদি মানুষ মাথা ঘুরে না পড়ে যায়, ডিজিনেস না হয়, অত 40 নিচে না থাকে, তাহলে তার প্যানিক হওয়ার কিছু নাই। সেরকমই হার্টবিট বেড়ে গেল, যদি 110 বা 120 হইলেও তো প্যানিক হওয়ার কিছু নেই। কিন্তু মানুষজন এখন প্যানিক হয়ে যাচ্ছে। এই যে ধরেন হলে কি ডিজিটাল দিয়ে পালস দেখতেছে বা পালস অক্সিমিটার দেখছে, একটু পালসের বেড়ে গেলে কিন্তু এই প্যানিকনেসটা তো আমাকে কমাতে হবে, যে নাথিং টু ওয়ারিড অ্যাবাউট দ্যাট। ট্রু। আমার মনে হয় যে এটা খুবই ভালো কথা বলছে। কারণ হচ্ছে কি, আমার অবজারভেশন, মানে প্যানিক মানে কি, মানে একদম অস্বাভাবিক প্যানিক হয়ে যায়। কিন্তু আপনি যেটা বললেন না, এর ভিতরে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কথা ছিল, সিমটম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের পালস রেট, এটা কিন্তু কতগুলো বডিতে ন্যাচারাল যে সমস্ত একটা আমাদের প্যারামিটার আছে, আমরা যেটাকে বলি ভাইটালস, ব্লাড প্রেশার, পালস, রেসপিরেশন, টেম্পারেচার, সব কিছুর একটা রেঞ্জ আছে, দ্যাটস ট্রু। কিন্তু রেঞ্জের ভিতরে কিন্তু কম বেশি হবে। ব্লাড প্রেশার, অনেকে মনে করে যে সারাদিন ব্লাড প্রেশার 120/80 থাকবে, নো। এইটা এখন মানুষ কিন্তু বোঝা শুরু করছে, এটা কিন্তু ঠিক না। সেটা যদি হয় দ্যাট ইজ অ্যান অ্যাবনর্মাল, রাইট। পালসও কিন্তু তাই স্যার, যে পালস যখন আমি যখন বসে আছি, আমার যা পালস, আমি যদি দৌড় দেই, আমি যদি পালস না বাড়ে, আমি দৌড়াতে পারবো না। আমাকে ওই যে পালসে বেড়ে গেল না, সেটা আমাকে এনার্জি দেবে। সেকেন্ড থিং, আমরা যদি অ্যাথলেট চিন্তা করি, একটা অ্যাথলেটের পালস এমনি তো কম থাকে, 50, 40, 60। সেটা আসলে কি, আমাদের সব কিছুই ঘটে প্রোগ্রামড ওয়েতে, ন্যাচারালি ডিটারমাইন্ড, এখন তো বডি ডিমান্ড, ওর কিন্তু দরকার আছে। যেমন ধরুন যে আমাদের মানে স্যার, আপনি তো জানেনই, আমি সাধারণ মানুষের জন্য বলছি, হাতির পালস আর হচ্ছে একটা চুড়ি পাখির পালস, হাতির পালস কিন্তু অনেক কম, 12-14। চুড়ি পাখির পালস কিন্তু 200-র বেশি। ওইটাই ওর জন্য ন্যাচারাল, মানে ওই যে 12 যে হচ্ছে হাতির, ওর দরকার আছে সেটাই। আমি এটা নিয়ে আলাপ করছি না, কিন্তু আমি বলছি যে মানে এই যার যেটা দরকার সেটাই থাকবে। একজন অ্যাথলেট ট্রেনিং করতে 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 তার বডিতে এমন একটা ব্যালেন্স হয়ে যায়, তার বডিটা কিন্তু মানুষের ভিতরে একটা অনেকটা হাতির মতো কাজ করে, তার পালস রেট কমে আসে। একজন বাচ্চা জন্মের পরই তার পালস রেট 150, 100, 80, 70, 80 হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের মানুষের এখন ইদানিং বোঝা শুরু করছে। আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে যে ইয়েস, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, কিন্তু প্যানিক হওয়া যাবে না, এর সাথে সিমটম থাকতে হবে। সেকেন্ড থিং, এখানে কিন্তু মানুষ প্যানিক হয়েছে, প্যানিকনেসটা কমানোর জন্য কিন্তু আমাদেরও একটা দায়িত্ব আছে, এবং আমাদের দায়িত্ব আছে, আমাদেরকে চেম্বারে আমাদের কাউন্সিলিং করা উচিত, আমাদের টাইম দেওয়া উচিত, যেটা আমরা টাইম দিতে পারি না, অথবা আমাদের কোনো অ্যাটেন্ডেন্স থাকা উচিত, যেগুলো হলো কি বিজি প্র্যাকটিশনার লাইক ইউ,
যারা হলো কি বাইরে নার্স থাকবে, সিস্টার থাকবে, নিশ্চয়ই আপনার আছে, তারা তাকে বেশি বেশি কাউন্সেলিং করবে। আপনি সময় না দিতে পারলেও আমার হয়তো আপনার অ্যাটেন্ডেন্স বা হেলথ প্রফেশনাল তারা ট্রেনিং দেবে। আরেকটা হলো কি আমাদের পডকাস্ট মিটিংয়ের উদ্দেশ্যও কিন্তু তাই, মানুষকে প্যানিকনেসটা কমানো। আননেসেসারি মানুষটার প্যানিক হওয়ার দরকার নাই, আননেসেসারি 50 পালসেট হইলেও ডাক্তারের আসার দরকার নাই। এটা যেমন একটা মেন্টাল প্রেশার পড়ে, যেমন একটা ডাক্তারকে আসলে তো তার ফাইন্যান্সও লাগে। তো ধরুন আপনাকে দেখাইতে হলে একটা রুগী আপনাকে দেখাইতে 15 থেকে 20,000 টাকা লাগে, 15 তাই তো না, 1500 থেকে 20,000, কেউ 3,000ও নেয়, কেউ 4,000ও নেয় বাংলাদেশে। এখন কাজেই এই যে টাকাটা সংগ্রহ করার উপায়, একটা পালস বাড়লেই যে ডাক্তারকে যেতে, নট নেসেসারিলি যে একটা সিমটম আছে কি নাই। আচ্ছা, এখন আসি আমরা অসুখের ক্ষেত্রে আসি। এটা তো আমরা নর্মাল ভেরিয়েন্টের ক্ষেত্রে বললাম। অসুখের ক্ষেত্রে ব্রেডিকার্ডিয়া নিয়ে, ডেফিনেট ব্রেডিকার্ডিয়া নিয়ে কী কী অসুখ নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে? যেমন একটা হইতে পারে হার্টবিট কমে গেছে, ব্লক ডেভেলপ করে। আপনি বলেন আপনার ভাষায় এটা কী বলুন ব্রেডিকার্ডিয়া নিয়ে? ব্রেডিকার্ডিয়া যেটাকে আমরা বলছি যে মানে ব্রেডিকার্ডিয়া যখন ব্লক বলে সবাই, হার্ট ব্লক না কি বলেন? না, এটা হার্ট ব্লক না, বলছি যে ব্রেডিকার্ডিয়া মানে হচ্ছে যে হার্টবিট কমে যাওয়া। কিন্তু এই যে আমরা কথাগুলো বলি না, এই কথাগুলোর ভিতরে কিন্তু কিছুটা ডিপ্লোম্যাটিক একটা মানে আভাস আছে। হার্টবিট কমাটা না, কিন্তু এটা হচ্ছে যে হার্টবিট মানে যেটাকে বলা যেতে পারে যে কনসিস্টেন্টলি কমা। আমি এই মুহূর্তে আমার অনেকে আছে যে এই মানে হার্ট কিন্তু নর্মালি যে বিট দেয় সেটা কিন্তু একটা মানে তার একটা ভেরিয়েশন আছে, কিন্তু নেভার ইট ইজ নেভার, ওটা কিন্তু ডিজিজ। যখন একেবারে 100% ফিক্সড যে আর কমছেই না, বাড়ছে না, দ্যাট ইজ এ ডিজিজ। কিন্তু নর্মালি ফিজিওলজিক্যালি এটা কিন্তু একটা রেঞ্জ আছে, একটু ফ্লাকচুয়েশন হবে। তো কারো যদি একদম পারসিস্টেন্টলি হার্টবিট 60-এর নিচে নেমে যায়, তখন এটাকে আমরা বলি ব্রেডিকার্ডিয়া। তো ব্রেডিকার্ডিয়ার ভিতরে আপনি শুরুতেই একবার বলছিলেন যে যারা অ্যাথলেটস তাদের কিন্তু হার্টবিট কম থাকে। এটা ট্রেনিংয়ের জন্য বডিতে একটা তার মানে দুই সিস্টেম, আমাদের বডিতে অটোনমিক যে সিস্টেম আছে, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, তার একটা রেগুলেশন এবং কন্ট্রোল তৈরি হয়, তার জন্য ওদের হার্টবিট কম থাকে। সুতরাং এটা হচ্ছে একটা কারণ। দুই হচ্ছে যে কতগুলো ডিজিজ আছে, সিস্টেমিক ডিজিজ, যেমন এখন মানুষজন কিন্তু জানে থাইরয়েড, থাইরয়েড কিন্তু একটা কমন ডিজিজ। হাইপার হলে হার্টবিট বেড়ে যাবে, হাইপো হলে কমে যাবে, এটাও কিন্তু একটা খুব একটা ইম্পর্টেন্ট কারণ। তারপরে হচ্ছে জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস আছে না, যেখানে চোখ হলুদ হয়ে যায়, এই জন্ডিসগুলোর ভিতরে কতগুলো আছে অবস্ট্রাকটিভ জন্ডিস, সেখানে কিন্তু হার্টবিট কমে যায়। ব্রেনের স্ট্রোক একটা ইম্পর্টেন্ট, ব্রেনের স্ট্রোক হয়ে কিন্তু হার্টবিট কমে। এবং সবচাইতে কমন হচ্ছে আমাদের কতগুলো ড্রাগস, মেডিসিন, আমাদের মানে অনেকেই কিন্তু জানে যে বিটা ব্লকার, যে প্রেশারের যে মেডিসিন আছে না, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, মানে ডিলটিয়াজিম, ভেরাপামিল, টেনোলক, এই জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো খেলে কিন্তু হার্টবিট কমে। আর হচ্ছে যে এগুলোর বাইরে কতগুলো একেবারে রিয়েলি ডিজিজ, এই যে ব্লাড পালসের কমে গেল ওষুধ খেয়ে, এটা তো নর্মাল। বিটা ব্লকার, এখন যদি কোনো রোগীর বিটা ব্লকার লাগে তার পালসেট কম থাকবে, এটাই স্বাভাবিক। যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লক লাগে এবং যদি আমার হলো কি ব্লাড পালসেট কম থাকে, দিস ইজ নর্মাল। আর আপনি যেটা বললেন যে থাইরোটক্সিক চিকিৎসা করলেই তো পালসেট কমে যাবে। আবার হলে কি যে আরেকটা কি বললেন আপনার, যে জন্ডিস চিকিৎসা করলেই পালসেট স্বাভাবিক হয়ে যাবে। এইটাও মানে এইটার জন্য পার্সি ব্রেডিকার্ডিয়া ট্রিটমেন্ট, এগুলো জানতে হবে, এগুলো নিয়ে বুঝতে হবে যে এগুলো এইরকম ট্রিটেবল মানে চিকিৎসা মানে প্রবলেম, এগুলো চিকিৎসা আছে। আর আপনি যেটা আরও স্পেসিফিক্যালি জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে কতগুলো ডিজিজ আছে যেখানে পার্মানেন্টলি হার্টবিট কমে গিয়ে মানুষের কিন্তু মৃত্যুর কারণ হতে পারে। সাডেনলি মানুষের হার্টবিট যদি লেস দেন 30 ফর 6 সেকেন্ড হয়, এই যে আমরা 6 সেকেন্ডটাকে একটা পজ বলি, তাহলে কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যাবে। লেস দেন 30 অজ্ঞান হয়ে যাবে, নিশ্চিত পড়ে যাবে। পড়ে যাওয়াটা কিন্তু ন্যাচারাল, গড গিফটেড, এটা কিন্তু পড়ে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য। দুই হচ্ছে যে কারো যদি হার্টবিট লেস দেন 30 ফর 3 সেকেন্ড বা 4 সেকেন্ড হয়, তার কিন্তু মাথা ঘোরাবে, এই পড়ি ভাব হলে হয়তো কোনো রকমের সামাল দিল। আর এই যে হার্টবিট যে কমে যাওয়া, তার মানে সবচেয়ে বেশি কারণ হচ্ছে আমাদের বলছিলাম না যে হার্টের ভিতরে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে। আমরা হার্ট ব্লক বললে কিন্তু কমনলি রক্তনালীতে ব্লক, এনজিওগ্রাম করা, রিং লাগানো, এগুলো বুঝি। হার্টের ভিতরে কারেন্টের লাইনও কিন্তু ব্লক হয়। রক্তের লাইনে ব্লক হলে হার্ট অ্যাটাক হয়, আর কারেন্টের লাইনে ব্লক হলে মানুষ অজ্ঞান হয়ে যায়, মানে পালসের প্রবলেম হয়ে যায়। কারেন্টের লাইনে ব্লক তো মানুষ অজ্ঞান হয়ে যায়। এবং আমাদের ইদানিং কিন্তু অনেকে জানে
কারেন্টাল লাইনের ব্লক অনেক সাধারণ মানুষ কিন্তু বুঝে, আরবিবি রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, এলবিবি লেট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, এগুলো কিন্তু ব্লক, এগুলো কিন্তু হার্টবিট কমে না, কিন্তু কমপ্লিট হার্ট ব্লক, এই কমপ্লিট হার্ট ব্লক কিন্তু রক্তনালী ব্লক না, এটা কিন্তু হচ্ছে কারেন্টাল লাইনে ব্লক। এই কারেন্টাল লাইনে ব্লক হলে কিন্তু অজ্ঞান হয়ে যায়, এবং এই অজ্ঞান হয়ে যাওয়াটা কিন্তু ওয়ান অফ দ্য কমন মেকানিজম ফর রিয়েলি, এটা কিন্তু জানতে হবে। আমি পরে ভুলে যাব, এই যে আপনি যেটা বললেন আরবিবি এলবিবি, আরবিবি তো একদম মানুষের নর্মালি থাকে, নর্মাল অনেক সময় দেখা যাচ্ছে মানুষের একটা আরবিবি নিয়ে কিন্তু মানুষ প্যানিক করে, আমার আরবিবি ডেভেলপ করছে, আমার হার্ট ব্লক হয়ে গেছে, এই ধরনের প্যানিক নিয়ে আমার রোগীরা আমার কাছে আসে। সুতরাং আমার মনে হয় যদি আরবিবি থাকে আর যখন সিমটম না থাকে, তাহলে তো এই আরবিবি নিয়ে চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, এবং এই আরবিবি পিছনে আমি আমার মনে হয় আমারও চেম্বারে না একটা সিগনিফিকেন্ট নাম্বার আছে যে ইসিজিতে আরবিবি লেখা আছে, এটা নিয়ে চলে আসে আর কি, চলে আসে, হ্যাঁ, এই যে এবং তার মধ্যে একটা প্যানিকনেস সৃষ্টি হয়, এবং কম্পিউটার আরবিবি লিখে দেয় অ্যাবনর্মাল ইসিজি, কম্পিউটার যদি লেখা হয় অ্যাবনর্মাল ইসিজি আরবিবি, কারণ ওর তো কম্পিউটার সেট করা আছে, কাজে ও তো অ্যাবনর্মাল লিখবেই, কাজে এই দুইটা পয়েন্ট দেখলে আমার প্যানিক হয়ে যাচ্ছে, কাজে মানুষকে কিন্তু প্যানিকনেস থেকে আমাদের প্রিভেন্ট করতে হবে। এবং এই জন্যই কিন্তু পডকাস্ট মিটিংয়ের মাধ্যমে আপনাকে ডাকা হয়েছে, আপনার মাধ্যমে যেন মানুষ জানতে পারে যে আরবিবি নিয়ে বা অ্যাবনর্মাল ইসিজি লিখাও থাকে, এখানে প্যানিক হওয়ার কিছু কারণ নাই। আমার মনে হয় যে সবচাইতে ইউজফুল মেসেজ হচ্ছে আরবিবি এলবিবি এগুলা মানে এটা জন্মগত হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আরবিবি তো অবশ্যই, যে বেশিরভাগ ক্ষেত্রে দিস ইজ নট এ ডিজিজ, এবং এগুলার কোনো চিকিৎসা লাগে না। কখনো কখনো এটা ধরেন যে কোনো একটা ডিজিজের জন্য হলো, তার জন্য হয়তো চিকিৎসা লাগে, সুতরাং আরবিবি পেলেই অস্থির হওয়ার কোনো কারণ নেই। দ্যাটস গুড মেসেজ। আচ্ছা, আরেকটা জিনিস আমার প্রশ্ন জিজ্ঞেস করি, ধরেন এই সাধারণত আমরা এই যে আপনি যেটা বললেন ব্রেডিকার্ডিয়া বললেন, এই আমরা কিভাবে এগুলো রোগ নির্ণয় করতে থাকি? যেমন আমি আপনাকে বলি ইসিজি একটা আছে, ইকোতে নির্ণয় করা হয়, হল্টার মনিটরিং আছে, আপনার ইলেকট্রোফিজিক্যাল স্টাডি আছে, এইগুলো সম্বন্ধে আপনি ছোটো ছোটো কিছু বলবেন, মানে ডিটেকশন। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের মানে ইদানিং মানুষজন কিন্তু বুঝে, এবং এটা বোঝাটা কিন্তু ভালো, কিন্তু এই যে আমরা বারবার যেটা বলতে করছি যে বুঝে কিন্তু অস্থির হয়ে রুগী হওয়া চলবে না। মানুষ পালসে হাত দিয়ে কিন্তু বুঝতে পারে যে তার নাড়ির গতি ইউজুয়ালি 60 থাকার কথা, অনেকে আসে স্যার আমার গত কয়েকদিন ধরে পালস আর 40-এর উপর উঠছেই না, বলে 40-এর উপর উঠছে না, তখন আমরা কিন্তু গুরুত্ব দিই যে এটা তো দেখতে হবে, রিয়েলি সে যেহেতু বলছে যে বারবার, আমরা তখনই জিজ্ঞেস করি আপনার কি কোনো সমস্যা হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, পড়ে গেছিলেন, তো এরকম আমরা ভাবে আগে আর কি। সুতরাং পালস দেখা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। দুই হচ্ছে প্রেজেন্টেশন, অর্থাৎ মানে যাই হোক সিমটমটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে মাথা ঘোরানো এবং অজ্ঞান হয়ে যায়। আমরা জানি যে অজ্ঞান হয়ে যাওয়াটা কিন্তু একটা খুবই কমন এবং মানে ভীতিকর সিমটম মানুষের কাছে। অজ্ঞান হয়ে গেলে কিন্তু মানুষ এটাকে খুব সিরিয়াসলি নেয়, আমরাও নেই। অজ্ঞান হয়ে গেলে তার 70% কারণ হচ্ছে কিন্তু হার্ট রিলেটেড, অথবা মানে হার্টের সাথে কোনো না কোনোভাবে এটা কানেক্টেড থাকে। 25% ক্ষেত্রে এটা নিউরোলজিক্যালি হতে পারে, ব্রেন রিলেটেড। আর সবচেয়ে কমন হয় হচ্ছে হার্ট এবং ব্রেন কতগুলো রিফ্লেক্স মেকানিজমে কাজ করে ফেজিক্যাল। তো এই অজ্ঞান হয়ে যাওয়াটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট ছিল। একটা সিম্পটম, আপনার সিগনিফিকেন্ট সিম্পটম অজ্ঞান হয়ে যাওয়া একটা, তারপরে মাথা ঘোরানো, অজ্ঞান হওয়ার মতো যে কোনো রকম এটা একটা ভার্টিগো ডিজিনেস, এটা এই একটা। আর দুই হচ্ছে যে শ্বাসকষ্ট, যখন কারো হার্টবিট আর মানে বাড়বেই না। না, এখানে আমরা একটা কথা বলি, ডিজিনেস কিন্তু বেশিরভাগ মানুষ বলে থাকে, আবার আমরা যদি এখন বলি যে ডিজিনেস হইলে আপনার হার্ট ব্লক ডেভেলপ করছে, তাহলে এটা কিন্তু প্রয়োজন। আমার মনে হয় যে এই মেসেজটা মেবি ট্রান্সলেটেড রং ওয়ে, মানে মেইন সিনকোপ আর নার্ভ সিনকোপ, এটা হলো মুদ্রা কথা। আরেকটা হলো ডিজিনেসটা হলো, ডিজিনেস কিন্তু মেলার কারণে হইতে পারে, এমনি ডিজিনেস হইতে পারে, এমনি ভাটাকে হইতে পারে, কিন্তু নিয়ার সিমটমটাই মোর সিগনিফিকেন্ট। আপনার দৃষ্টিতে কি? হ্যাঁ, মানে এটা কিন্তু সঠিক যে আসলে, তো আমরা কিন্তু ওইটা বলছি যে কম্বিনেশন, অর্থাৎ ডিজিনেসের সাথে যদি কারো পালস রেট কম থাকে, পারসিস্টেন্টলি কম থাকে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দ্যাটস ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইগনোর করা ঠিক হবে না। এই ডিজিনেস হয়েছে, আমার সব কিছু ভালো, তার জন্য অস্থির হয়ে প্যানিক হয়ে ইসিজি করো, এমআরআই করো, কোনো দরকার নাই, কোনো দরকার নেই। আচ্ছা, এখন বলেন আপনি ইনভেস্টিগেশন কিছু বলবেন আমাকে? ইনভেস্টিগেশন মিনস হলো ইসিজি, হল্টার, আচ্ছা, ইলেকট্রোফিজিওলজি। ইসিজি হচ্ছে সবচাইতে সিম্পল টেস্ট, এবং ইসিতে মানে ইদানিং প্রায় সব জায়গায়, আমাদের দেশে না গোটা ওয়ার্ল্ডেই এটা কম্পিউটারাইজড একটা রিপোর্ট থাকে, মানুষ এটাকে মানে, তো এই কম্পিউটারের রিপোর্ট দেখে আমরা একটা আইডিয়া করতে পারি, কিন্তু অস্থির হওয়া যাবে না। এটা হচ্ছে বড় কথা, যে অস্থির হওয়া যাবে না কম্পিউটার রিপোর্ট দেখে। ইয়েস, বাট দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট, যে যেখানে ডাক্তার নেই সেখানে কম্পিউটার একটা অটো জেনারেটেড রিপোর্ট পেলেন আপনি,
এখন অনেকটা তো এআই দিয়ে হচ্ছে, এই যে দেখছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এই সমস্ত রিপোর্টিংগুলো হচ্ছে। তো এই মডার্ন টেকনোলজি মানুষের মানে আসবে, মানুষ এটা ইউজ করবে, কিন্তু এটাকে বেশি ব্যবহার করে মানে ভিতর সন্তুষ্ট হওয়া যাবে না। মানে ইট হ্যাজ টু কনফার্ম বাই দ্য স্পেশালিস্ট কার্ডিওলজি। ইসিজি স্যার, ইসিজি হচ্ছে বলতে পারেন যে মানে হার্টবিট কম না বেশি এটা বোঝার জন্য সবচাইতে ইউজফুল টেস্ট, সবচাইতে ইউজফুল টেস্ট আর কি এই ইসিজি। এবং ফ্রেন্ডলি টেস্ট, ইজিলি অ্যাভেলেবল, হ্যাঁ, খরচ কম এটা দিয়ে। এবং আমাদের মানে আমরা একমাত্র ইসিজি দিয়েই বলতে পারেন যে 85% ক্ষেত্রে শুধু রুগীর সঙ্গে কথা বলবো, রুগীর গায়ে হাত দেবো আর ইসিজি করবো, নিয়ারলি 90% ডায়াগনোসিস কমপ্লিট, নিয়ারলি 90% ডায়াগনোসিস কমপ্লিট। এই যে হার্টবিট যে কম না বেশি, তার মানে এটা তো স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশনে তাই। আমাদের স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন আছে একটা ইসিজি, একটা সিমটম, একটা ক্লিনিক্যালি দেখা, এটা দেখলেই তো অনেক ক্ষেত্রে ডায়াগনোসিসটা আমরা কনফার্ম করে দিই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইগনোর করি, আমরা রোগীর পালস দেখি না ঠিক মতো, আমরা রোগীর হিস্ট্রি নিই না ঠিক মতো, আমরা ইসিজি করেই ছেড়ে দিই, আমরা হয়তো ইসিজি করেই আমরা হল্টারে দেখে যাই। তো ইনিশিয়ালি আমাদের সিম্পল টেস্টগুলোই আগে করে সেটা পেশেন্টের কনসেন্ট্রেশন দেওয়াটাই উচিত। ট্রু। তো এই একটা, আর দুই হচ্ছে যে এইটার পরে ইসিজির পরে হল্টার একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট আছে, হল্টার। এখন মানে আমাদের লোকজন এসে বলে, লোকজনই বলে স্যার আমার 3 দিন হল্টার করান, 3 দিনের হল্টার, 3 দিনের হল্টার করান। তবে তার আগে আমি আরেকটু বলি, ইদানিং কিন্তু একটা টেস্ট হিসেবে আসছে আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে স্মার্ট ওয়াচে কিন্তু ওই যে স্মার্ট ওয়াচের সঠিক ব্যাপার জানতে হবে। স্মার্ট ওয়াচ ইউজ করে কিন্তু প্যানিক হওয়া যাবে না, বাট স্মার্ট ওয়াচ ইজ ডেফিনেটলি ভেরি ইউজফুল টেস্ট যাদের খুব মানে সংক্ষিপ্ত সময়ের জন্য হয়, এই অল্প সময়ের জন্য ভেরি ব্রিফ পিরিয়ডের জন্য হার্টবিট ইরেগুলার হলো, তো এটা বোঝার জন্য কিন্তু স্মার্ট ওয়াচ রেকর্ড হয়, কিন্তু এটা সিঙ্গেল চ্যানেলে ইসিজি রেকর্ড করা যায়। স্মার্ট ওয়াচও একটা টেস্ট। দুই হচ্ছে হল্টার, একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট হল্টার কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে এইটাতে যদি ডায়াগনোসিস হয় দ্যাট ইজ শিওর, কিন্তু এটা সবার ক্ষেত্রে হবে না, কিন্তু এটা কিন্তু মানে 15%-এর ক্ষেত্রে ইউ ক্যান ডিটেক্ট দ্য ডিজিজ, বাট ইফ ইট ইজ ডিটেক্টেড ইট ইজ অলমোস্ট শিওর, বাট 85% ইউ ক্যান মিস দ্য ডিজিজ, নাথিং টু ওরি, যে এটাতে সবসময় যে ধরা পড়বে এমন কোনো কথা নেই। তো হল্টার হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট টেস্ট। এরপরে আসে যদি হার্টবিট রিলেটেড কোনো কিছু হয়, যেটা আপনি শুরুতেই বলছিলেন ইলেকট্রোফিজিওলজি। তো ইলেকট্রোফিজিওলজি হচ্ছে হার্টের এই ইলেকট্রিক্যাল সিস্টেমের অ্যাঞ্জিওগ্রাম আছে না, অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে হার্টের রক্তনালী বোঝার টেস্ট। আমরা কন্ট্রাস্ট দিয়ে হার্টের ভিতরে রক্ত প্রবাহ চলাচল, ঠিক আছে। তো এই ইলেকট্রোফিজিওলজি হার্টের কারেন্টের লাইন বোঝার টেস্ট, কারেন্ট ঠিকমতো তৈরি হচ্ছে কিনা, সঠিক রাস্তায় যাচ্ছে কিনা, কোনো জায়গায় গিয়ে কারেন্ট বন্ধ হয়ে যাচ্ছে কিনা, এই বোঝার যে টেস্ট, সেটা নাম হচ্ছে ইলেকট্রোফিজিওলজি। ইলেকট্রোফিজিওলজি হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম অফ দি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর দ্য ইলেকট্রিক্যাল সিস্টেম অফ দ্য হার্ট। এটা আমরা কিন্তু রুটিনলি করি না। এইটা বোঝার জন্য যখন আমাদের সিম্পল টেকনিক, ইসিজিতে ফেল তো হল্টারে ফেল, দেন হচ্ছে যে স্মার্ট ওয়াচে ফেল, দেন ইলেকট্রোফিজিওলজি এখন আমাদের দেশে অ্যাভেলেবল হচ্ছে, আমি যতদূর জানি। জি, আমাদের দেশে বেশ অনেক সেন্টারই হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, এবং কনফিডেন্টলি কম্পিটেন্টলি করছে। আমাদের বলতে পারেন যে অলমোস্ট নিয়ারলি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডেরই সার্ভিস আমাদের দেশে আছে এই যে ইলেকট্রোফিজিওলজি বোঝার জন্য, আমাদের দেশে হচ্ছে। আরও দরকার আছে, বাট স্টিল যেটা হচ্ছে সেটা কিন্তু একদম। থ্যাংক ইউ প্রফেসর আতাহার। আমরা একদম শেষে আসছি। একটা জিনিস হলো কি, ব্রেডি আর তো বাচ্চাদেরও হয়, টেকিয়ার বাচ্চাদের হয়, বাচ্চাদের জন্য কি আলাদা ইলেকট্রোফিজিওলজি দরকার বলে আপনার মনে হয়? কারণ আপনারা আমাদের দেশে সবাই আছেন, তারা অ্যাডাল্ট, কিন্তু পেডিয়াট্রিক করার জন্য কার্ডিয়াক ক্যাথেটেশন আলাদা হবে, সাইজ ছোট হইতে হবে, ঠিক আছে, তার জন্য স্পেশাল ট্রেনিং লাগবে না, কি মনে করেন আপনি? ট্রু, একদম সঠিক। আমাদের দেশে কি বলবো এটাকে আমি, মানে আমরা চেষ্টা করছি, অসম্ভব রকমের এটা দরকার আছে, অসম্ভব রকমের। যে ভুক্তভোগী সে বুঝে। আমি বাধ্য হই, আমি এই যে কিছুদিন আগে আমার একটা রুগী বাচ্চা এই যে দিল্লি থেকে ঘুরে আসলো, উপায় নাই, কারণ এইটা আমি চিকিৎসা করতে পারবো না। বাচ্চাদের টোটালি ওদের যন্ত্র থেকে শুরু করে, কনসেপ্ট থেকে শুরু করে, টেকনিক থেকে শুরু করে টোটালি আলাদা, সবই ডিফারেন্ট, এটা একদম আলাদা। এটা কিন্তু তাদের জন্য ডেডিকেটেড ডাক্তার হতে, এটা কিন্তু আমি তাই মনে করি। এটা কোনো দ্বিমত পোষণ কেউ করবে না, শুধু আমাদেরকে আগায় নিতে হবে, আমাদের গভর্নমেন্টকে আগায় নিতে হবে, এটাই করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় প্রিয় শ্রোতারা, আজকের আমরা প্রফেসর আতাহারের সাথে আমরা যে পডকাস্ট মিটিং করলাম, আপনারা হয়তো অনেক উপকৃত হবেন। সিম্পল টিপস অ্যান্ড টেকনিক্স সম্বন্ধে উনি বললেন। আপনারা ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন এবং ফিউচারে
আরও পডকাস্ট দেখার জন্য আমন্ত্রণ রইল।